জয় গুরু। আজকে আমি স্বাধীনতা নিয়ে কিছু বলতে চাই, তবে অন্য ধরনের স্বাধীনতা, যার সঙ্গে আমরা সম্ভবত খুব একটা পরিচিত নয়। প্রতি বছরের 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি এবং এই দিনে বহু এমিনেন্ট পার্সোনালিটি এবং যারা স্বাধীনতা সংগ্রামী তারা কিভাবে স্বাধীনতা এসেছে তার বিভিন্ন দিক নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের কাছে বিবৃত করেন। তো আমি কিন্তু ঠিক সেই স্বাধীনতার কথা বলছি না, একটু অন্য ধরনের কথা বলতে চাই। এখন স্বাধীনতা দিবস আমরা ইংরেজিতে বলি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন স্বাধীনতার ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা আরও দুটো ইংরেজি হয়, ফ্রিডম এবং লিবার্টি। এই তিনটে কথাই, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম এবং লিবার্টি, মোটামুটি সম মানে আর কি, প্রায় কাছাকাছি মানে, কিন্তু তফাৎ আছে। তফাৎ কী আছে সেটা বুঝতে হবে। যদি আপনারা ইন্ডিপেন্ডেন্স দেখেন, ইন্ডিপেন্ডেন্স কথাটা, তাহলে দেখবেন তার ইংরেজি কথা হচ্ছে ফ্রি ফ্রম অল এনি অব্লিগেশন, ফ্রি ফ্রম এনি অব্লিগেশন অর ফ্রিডম ফ্রম ডিপেন্ডেন্স, এই কথা। কিন্তু মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম এবং লিবার্টি, এই তিনটে কথা কিন্তু প্রত্যেকটির কিন্তু আলাদা প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য রয়েছে। এখন একদিন আমার মনে আছে, সেটা হচ্ছে 1946 সালের 12ই ফেব্রুয়ারি জনৈক নরেশ বসু, জনৈক নরেশ বাবু, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একটি প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্স কথাটা আমি খুব একটা ভালো বুঝি না, কারণ জন্ম নিতে গেলেই তো বাবা মাকে লাগে, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট হই কী করে, মানে স্বাধীন হই কী করে। বরং কথাটা যদি ইন্টারডিপেন্ডেন্স হয় বা ইন্টারডিপেন্ডেন্ট হয়, তাহলে বোধহয় ঠিক হয়, মানে পরস্পর নির্ভরশীলতা হয়, তাহলে ঠিক হয়। এবং কথাটা কতখানি সত্যি দেখুন, যে আমি যে জন্মগ্রহণ করেছি, আমরা দেখবেন অনেক সময় বলি আমি এই কথাটা খুব বেশি বলি, আমি স্বাধীন, আমি অমুক তমুক, আমার এই কথা আমরা অনেক সময় লোককে বলি, ইটস নট ইয়োর লুক আউট, ইটস নট ইয়োর হেডেক, এই ধরনের কথা বলি, এটা আমার ব্যাপার, আমার উপর ছেড়ে দাও। মানে কথাটার মধ্যে যেন একটা আমি কতখানি স্বাধীন দেখাতে চাই, কিন্তু আমি জানি কি, যে আমার জন্ম নিতে গেলেই কিন্তু আমার বাবাকে লেগেছে, আমার মাকে লেগেছে। এই যদি হয়, তাহলে সেই অর্থে আমি স্বাধীন কী করে হই, আমি ইন্ডিপেন্ডেন্ট কী করে হই। বরং পরস্পর নির্ভরশীল, যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সেটাই কি সত্য নয়? তো যাই হোক, এটা আমার মনে। তাছাড়া ঠাকুর একটা উদাহরণ দিলেন, বলছেন দেখুন, আমাদের শরীরের বিধানটার উপরেই লক্ষ্য করুন। আমাদের শরীরের কোনো অঙ্গ কিন্তু অন্য অঙ্গের সহায়তা এবং সহযোগিতা না পেলে বাঁচতে পারে না। সত্যিই তাই, কিন্তু দেখবেন লক্ষ্য করে, প্রত্যেকটি অঙ্গ যেন প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি অঙ্গের জন্য। তা যদি না হতো, তাহলে শরীর বিধানটাই চলতো না। সুতরাং এটা একটা প্রমাণ, তার মানে কি, প্রত্যেকটি অঙ্গের কার্যকারিতা বা বেঁচে থাকা অন্য অঙ্গগুলির কার্যকারিতা এবং বেঁচে থাকার উপরে একবারে পুরোপুরি নির্ভরশীল। কাজেই আমরা বলা যেতে পারে পরস্পর নির্ভরশীল, এই কথাটা বলা বোধহয় আরও ভালো। কিন্তু ঠাকুর বলছেন ফ্রিডম কথাটা, কিন্তু আমি যেটুকু জানি তার রুট মিনিং, অর্থাৎ মূলগত অর্থ হচ্ছে প্রিয়ের বাড়িতে থাকা। ইংরেজিতে বলে টু ডুয়েল ইন দ্য হাউস অফ গড লাভিংলি। বলছে টু ডুয়েল ইন দ্য হাউস অফ গড লাভিংলি, মানে প্রিয়ের বাড়িতে থাকে। এখানে প্রিয় মানে প্রিয় পরম, অর্থাৎ পুরুষোত্তম, অর্থাৎ অবতার পুরুষ, অর্থাৎ প্রিয় পরম, অর্থাৎ আমার সদ্গুরু, তার বাড়িতে থাকা, অর্থাৎ তার জায়গায় থাকা, তার রাজত্বে বসবাস করা, এটাকেই বলে সেই অর্থে ফ্রিডম। আর লিবার্টি, ঠাকুর বলছেন এর মূলগত অর্থ, এর কথার মধ্যে লিওডন বলে একটা কথা আছে, যেমন আমার মানে বৃদ্ধি পাওয়া, মুক্ত হওয়া, মুক্ত হওয়া মানে সমস্ত বৃত্তি প্রবৃত্তির বাঁধন থেকে মুক্ত হওয়া। তাহলে দেখুন, এই যে কথাগুলো আসছে, এইখানেই কিন্তু স্বাধীনতার সাথে ধর্মের একটা সরাসরি সম্পর্ক আসছে। ধর্ম কথাটার অন্য অনেক অর্থ অনেকে করে, কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন সত্যানুসরণে, সেখানে তিনি বলছেন যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। তার মানে কি, যিনি পুরুষোত্তম, তিনি হচ্ছেন ধর্মের মূর্ত প্রতীক। তাকে না ধরলে আমি
বৃত্তি প্রবৃত্তির বাঁধন থেকে কখনোই মুক্ত হতে পারবো না, কখনোই স্বাধীন হতে পারবো না। এটা একরকম অসম্ভব। আমার মনে পড়ছে 1946 সালের 17ই এপ্রিল জনৈক প্রসাদ চক্রবর্তী তিনি শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা ব্যক্তিগত স্বাধীনতা কি করে অর্জন করতে পারবো, ব্যক্তিগত স্বাধীনতা আমি কি করে লাভ করতে পারবো। আমি আসলে মেনলি ব্যক্তিগত স্বাধীনতা কথাটাই বলতে চাইছি, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল লিবার্টি। তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন যে সেটা করতে গেলে প্রিয় পরমকে ধরতে হবে, ইষ্টকে ধরতে হবে, যিনি হচ্ছেন সমস্ত পার্সোনালিটির মানে অধীশ্বর। এখন ঠাকুর বলছেন কেন তাকে না ধরলে হবে না, তার কারণ আমাদের ব্যক্তিত্বকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে বিভিন্ন বৃত্তি প্রবৃত্তিগুলির অভিভূতি। যেমন ধরুন বিভিন্ন বৃত্তি প্রবৃত্তি আমাদের আছে। সহজভাবে বোঝাতে গেলে আমরা যে 6টা রিপুর কথা বলা হয়, মানে বৃত্তি প্রবৃত্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলি দেখবেন আমরা কখনো কামের দাস, আমরা কখনো ক্রোধের দাস, আমরা লোভের দাস, কোনো না কোনো একটা বা একাধিক বৃত্তি প্রবৃত্তির দাস। এর হাত থেকে যেন আমাদের রেহাই নেই, অথচ এটা তো হওয়া উচিত ছিল না। আমার স্বরূপ তো তা নয়, আমার স্বরূপ হচ্ছে আমি এদের অধীশ্বর, অথচ বাস্তবে আমি ওদের চাকর হয়ে পড়েছি। আমি আসলে অধীশ্বর, মালিক যদি চাকর হয়ে যায় তাহলে যা অবস্থা হয় আমাদের তাই, যার জন্য আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা সেই অর্থে নেই। যতই আমি নিজেকে স্বাধীন বলি, যতই নিজেকে হম্বিত একটা বিশাল বিশাল লোক বলে ভাবি, আসলে আমি নিজেই কি নিজের উপর স্বাধীন? আমি নিজেই কি নিজের উপর স্বাধীন সত্তা অর্জন করতে পেরেছি? সম্ভবত না। হতে পারি আমি একজন স্বাধীন নাগরিক, কিন্তু আমার নিজের সত্তার কাছেই আমি সাংঘাতিক রকমের পরাধীন হয়ে বসে আছি। তাই এই যে জনৈক প্রসাদ চক্রবর্তীর উত্তরে ঠাকুর যেটা বলছেন, নিজের ব্যক্তিত্বকে যদি তোমাকে গজাতে হয় তাহলে এমন একজনকে ধরতে হবে, এমন একজনের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে যিনি বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর, যার কথাই বৃত্তি প্রবৃত্তি চলে, বা যিনি বৃত্তি প্রবৃত্তিকে পরিচালনা করেন তাকে ধরতে হবে। আর তিনি কে? নিঃসন্দেহে ভগবান। সাধারণভাবে বলা হয় ভগবান সম্পর্কে, ভগবান কে তা তো আমরা জানি না, কিন্তু ভগবানকে বলা হয় নিরাকার। কিন্তু এটাও সত্য যে তিনি আমাদের সুবিধার জন্য কখনো কখনো আকার ধারণ করে আসেন। যখন তিনি মানুষের আকার ধারণ করে আমাদের কাছে আসেন, তখন তাকে আমরা নানা নামে অভিহিত করি। কেউ বলি পুরুষোত্তম, কেউ বলি অবতার পুরুষ, কেউ বলি প্রিয় পরম, কেউ বলি সদ্গুরু, যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি যখন আসেন সেটা আমাদের এক স্বর্ণ সুযোগ, একটা সোনার সুযোগ। তাকে যদি আমরা ধরতে পারি কিসের মাধ্যমে? অবশ্যই নানান পদ্ধতি আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিন্তু সবথেকে সহজতম পদ্ধতি হচ্ছে ভক্তিযোগ। আর এই ভক্তিযোগে সদ্গুরু একটি সৎ নাম দেন, আর সেই সৎ নামটা যদি আমি নিরন্তর জপ করে যাই আমার সাধ্য মতো, এবং আমার মনের আয়নায় যদি আমার সদ্গুরুর ছবিকে বারবার দেখে যাই, তাহলে কিন্তু আমি ধীরে ধীরে আমি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আর তার সাথে যুক্ত হলে ধীরে ধীরে আমার ব্যক্তিত্ব গড়ে উঠবে। এই ব্যক্তিত্ব কথাটা না খুব মজার কথা, খুব বলে দেখবেন লোকে, ওনার যে ব্যক্তিত্ব, টাওয়ারিং পার্সোনালিটি, এই ধরনের কথা আমরা বলে থাকি। মানে এটাকে তার মানে কি ব্যক্তিত্ব ভালো হলে বা ব্যক্তিত্ব সুদৃঢ় হওয়াটা আমরা পছন্দ করি, কিন্তু আমাদের ব্যক্তিত্ব নেই। কেন কি? আমাদের বৃত্তি প্রবৃত্তি আমাদের টুকরো টুকরো করে দিয়েছে। আমরা এই জিনিসগুলো বুঝতেও খুব অসুবিধা কিছু নেই। দেখেন না, কত বড় বড় লিডার, মানে রাজনৈতিক লিডার বলুন বা বিভিন্ন লোক মানুষ বিভিন্ন প্রফেশনে রয়েছেন, তারা এমনিতে হয়তো খারাপ নন, কিন্তু কখনো কামের জন্য যুক্ত হয়ে, কখনো লোভের সঙ্গে যুক্ত হয়ে এমন হয়ে গেছেন যে তারা কিন্তু মানে নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলে কখনো কখনো এরকম হয়ে যাচ্ছেন। সেই হিসেবে বলতে গেলে আমি সেটাই বলতে চাইছি যে ব্যক্তিত্ব নষ্ট হয় আমাদের এই বিভিন্ন বৃত্তি প্রবৃত্তির জন্যই। তাই বৃত্তি প্রবৃত্তিরা নিজেরা খারাপ নয়, বৃত্তি প্রবৃত্তির অভিভূতির দরুন আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই সত্যিকার আমাদের যদি এটাকে ব্যক্তিত্বকে আমাকে অর্জন করতে হয়, তাহলে সেই ব্যক্তিকেই ধরতে হবে যাকে মানে যিনি হচ্ছেন সব কিছুর মূর্ত প্রতীক। ঠাকুর একটি বাণীতে ভারী মজা চমৎকার করে বলেছেন যে বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ,
কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হায়, পৃষ্ঠ স্বার্থী টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। সুতরাং আমার ব্যক্তিত্বের অখণ্ডতা যদি গজাতে হয় তাহলে সেই তাকেই ধরতে হবে যার ব্যক্তিত্ব নিঃসন্দেহে অখণ্ড। আর এই প্রসঙ্গে এখন আপনাদের অনেকে মনে হতে পারে ঠাকুর অনুকূলচন্দ্র নিজে যেহেতু আধ্যাত্মিক মানে পুরুষোত্তম ছিলেন, তাই তার কাছে হয়তো বাস্তবের কথাগুলো তিনি বাস্তবটা তেমন জানতেন না, বা তদানীন্তন ভারতবর্ষের কথা জানতেন না, এই কথা কিন্তু ঠিক নয়। তদানীন্তন ভারতের যারা অত্যন্ত নামি দামি যারা লিডার, নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, এমনকি মহাত্মা গান্ধী, প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করেছেন এবং তার কাছে পরামর্শ চেয়েছেন কী করে দেশের স্বাধীনতা অর্জন করা যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এবং তার মা প্রভাবতী দেবী দুজনেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রদীক্ষিত শিষ্য ছিলেন। চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রদীক্ষিত শিষ্য ছিলেন, তাই নয়, মাসের পর মাস তার সাথে থেকেছেন। এবং সত্যি কথা বলতে এবং মহাত্মা গান্ধীও দেখা করতে গিয়েছিলেন, যদিও ঠাকুর অনুকূলচন্দ্র তার সঙ্গে কথা বলতে পারেননি, কারণ ক্রাউড প্রেশার এত বেশি ছিল। এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও তার সাথে দেখা করতে গিয়েছিলেন। এখন চিত্তরঞ্জন দাস কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কিছুটা বুঝেছিলেন, যে জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, দাসদা আমার জীবন দর্শনের ABCD কিছুটা হলেও বুঝেছে। সত্যি কথা বলতে চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে তার যে ফিলিংস, তার যে অনুভব, সেটা মহাত্মা গান্ধীকে বলেছিলেন। এবং এই কথা বলেছিলেন, অনেক কথা, যেমন একটা কথা তিনি বলেছিলেন যে আই হ্যাভ লার্নড ফ্রম মাই গুরু দ্য ভ্যালু অফ ট্রুথ ইন অল মাই ডিলিংস। I want to stay with him. I want you to stay with him for few days at least. I know that your need is not same as mine, but he has given me the strength which I did not possess before. I see things clearly which I saw dimly before. শুধু এই কথাটাই বলেছেন তা নয়, মানে উনি বলতে চাইছেন এই কথাটাই যে আমি আমার গুরুর কাছ থেকে সত্যিকারের প্রয়োজন কতখানি সেটা প্রত্যেকটি কাজে আমি বুঝেছি। আমি চাই যে আপনি তার সাথে কিছুদিন থাকুন। আমি জানি আমার চাহিদা, আমার চাহিদা আর আপনার চাহিদা এক নয়, কিন্তু তিনি আমাকে শক্তি দিয়েছেন, যে শক্তিতে আমি এখন যেসব জিনিসকে দেখতে পাই, এবং সেই শক্তি আমার ছিল না আগে, যে এখন সব জিনিসকে আমি স্বচ্ছভাবে দেখতে পাই, যেগুলি আমি আগে আবছা দেখতে পেতাম। এবং এছাড়াও তিনি বলেছেন যে I have seen many great men in this world, but I have never seen a man of such an extraordinarily power in all respects and as lovely as শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানে বলছেন, আমি এই পৃথিবীতে বহু বড় বড় মানুষকে দেখেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতো প্রত্যেক বিষয়ে এরকম আশ্চর্য রকমের অসাধারণ শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব এবং এমন প্রেমময় ব্যক্তিত্ব আমি আগে কখনো দেখিনি। এখন এই সমস্ত কথাগুলি কিন্তু মহাত্মা গান্ধীকে বলেছিলেন, এবং মহাত্মা গান্ধী এই সমস্ত কথা কিন্তু লিখেছেন ইয়ং ইন্ডিয়া বলে একটা পত্রিকায়, যেটি প্রকাশিত হয়েছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায়, এবং তারিখটা ছিল 1925 সালের 16ই জুলাই, মানে চিত্তরঞ্জন দাসের মারা যাওয়ার অলমোস্ট 1 মাসের মধ্যে এই লেখা। সুতরাং এটা ডকুমেন্টেড, এটাকে অস্বীকার করতে পারবে না, এবং মহাত্মা গান্ধী লিখেছেন। তো যাই হোক, আমার আরেকটি ঘটনা মনে পড়ছে, সেটি হচ্ছে 9 ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 1946 সালের জনৈক মিস্টার ম্যাথু, তিনি আমেরিকান, তিনি বলেছিলেন, আচ্ছা ইংরেজরা যদি ভারতকে স্বাধীনতা দেয় তাহলে কি সেটা ভারতের পক্ষে মঙ্গলকর হবে, ভালো হবে? ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, আমি সঠিক জানি না যে ভারত এই সুযোগ এই মুহূর্তে দিলে তার সঠিক ব্যবহার, ইফেক্টিভ ইউটিলাইজেশন পূর্ণ মাত্রায় করতে পারবে কিনা। কেননা ভারতের জনমণ্ডলী এখনও ঐক্যবৃদ্ধিত হতে পারেনি। তাদের মধ্যে অনেকেই মানে সত্যিকারের পাওয়ারকে কিভাবে চালনা করতে হয় তার জন্য যে প্রীতি লাগে এবং মানে লাভ লাগে এবং রেস্ট্রেন্ট, সংযম লাগে, তা হয়তো অনেকেই নেই। তবু ভারতবর্ষের স্বাধীনতা প্রয়োজন, ইংরেজকে স্বাধীনতা দিতেই হবে। তার কারণ যদি ভারতবর্ষ স্বাধীনতা না পায় তাহলে সেটা শুধু ভারতের নয়, অন্যান্য নেশন, জাতির প্রতিও একটা চরম ক্ষতি। এছাড়া ভেবে দেখুন, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মিস্টার ম্যাথুকে, যে এই পরাধীন ভারতবর্ষেই রামকৃষ্ণদেবের মতো ভগবান জন্মগ্রহণ করেছেন। এই পরাধীন ভারতেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীর অভ্যুদয় হয়। তাহলে বুঝুন, ভারতবর্ষের কিন্তু সমগ্র দেশকে, সমগ্র পৃথিবীকে অনেক কিছু দেবার আছে। এবং ঠাকুর এটাও বললেন, আমি জানি প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে অনেক
মূলগত অনেক ঐক্য আছে, তারা যদি একে অপরের সহায়ক হয় তাহলে পৃথিবীর অবস্থাটাই কিন্তু পাল্টে যাবে। সুতরাং উপসংহার পর্বে এই কথাই বলতে ইচ্ছে করে যে অবশ্যই দেশের জন্য স্বাধীনতা প্রয়োজন, ঠাকুর অনুকূলচন্দ্র ভীষণ চেয়েছিলেন, কিন্তু এর সঙ্গে দরকার মানে ব্যক্তিগত স্বাধীনতা। সত্যি কথা বলতে আমি নিজেই নিজের উপর স্বাধীন নই, তাহলে আমি কি করে দেশের স্বাধীনতার কথা বলবো? ইয়েস, দেশের স্বাধীনতা প্রয়োজন, কিন্তু সব থেকে আগে প্রয়োজন আমি নিজে আমার নিজের থেকে স্বাধীন তো। এটা ভেবে দেখবেন, প্রশ্ন করবেন, এবং সেটা করতে গেলে কী কী প্রয়োজন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বললেন সেটা সত্য কি না সেটা আপনারা ভেবে দেখবেন, নিজেরাই বিচার করবেন। অর্থাৎ সিদ্ধান্ত আপনাদের ব্যক্তিগত। ভালো থাকবেন। জয়।